সামর্থ্য আছে তবু এখনো কেন পরমাণু অস্ত্র বানায়নি ইরান? আমেরিকা ও ইসরায়েলকে চাপে রাখতে নাকি এর পেছনে আছে খামেনির ফতোয়া? হঠাৎ চমক মিয়ানমারের জান্তা সরকারের, 4 বছর পর তুলল জরুরি অবস্থা। গণতন্ত্র প্রতিষ্ঠা নাকি ভয়ঙ্কর কোনো চক্রান্তের শুরু? গাজা হত্যাযজ্ঞের নিন্দায় 28 দেশ, ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে 15 দেশ, কিন্তু ইসরায়েলের সাথে ব্যবসা বন্ধ করেনি কেউই। কেন? ইরান চাইলেই পারমাণবিক অস্ত্র বানাতে পারে, কারণ দেশটির কাছে রয়েছে প্রয়োজনীয় প্রযুক্তি, ইউরেনিয়াম ও দক্ষতা। প্রশ্ন হলো, তাহলে এতদিনেও কেন পরমাণু অস্ত্র বানায়নি তারা? তেহরান বলছে তারা ধ্বংস চায় না। এটাই কি কারণ? নাকি পরমাণু অস্ত্রের বদলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মধ্য দিয়ে তেল আবিব ও ওয়াশিংটনকে প্রতি মুহূর্তেই চাপে রাখতে চাইছে ইরান? নাকি এর পেছনে রয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ফতোয়া? চাইলেই পারমাণবিক বোমা বানাতে পারে মুসলিম দেশ ইরান। এর জন্য তেহরানের রয়েছে পর্যাপ্ত জ্ঞান, প্রযুক্তি ও দরকারি সব উপকরণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বহুদিন ধরে দাবি করে আসছে ইরান নাকি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, অথচ আন্তর্জাতিক কোনো পর্যবেক্ষক কিংবা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এর পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক। এর জেরে নানা সময়ে প্রশ্ন উঠেছে, সামর্থ্য থাকার পরেও গত 2 দশকে কেন পারমাণবিক বোমা বানায়নি ইরান? পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্য না থাকলে কেন 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালাচ্ছে তেহরান? বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম স্পর্শকাতর ইস্যু ইরানের পরমাণু কর্মসূচি। তেহরানের সম্ভাব্য নিউক্লিয়ার মিসাইল বহুদিন থেকেই পশ্চিমাদের জন্য আতঙ্কের কারণ। আমেরিকা ও ইসরায়েলকে ঠেকানোর মোক্ষম অস্ত্র তৈরির সুযোগ থাকা সত্ত্বেও পারমাণবিক বোমা তৈরি করেনি ইরান। এর পেছনে রয়েছে দেশটির নিজস্ব ধর্মীয় বিশ্বাস, কৌশলগত বাস্তবতা ও আন্তর্জাতিক ভণ্ডামি মোকাবেলা করার কার্যকর কিছু পদক্ষেপ। 2003 সালে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঐতিহাসিক এক ফতোয়া জারি করে পারমাণবিক অস্ত্রকে হারাম বলে ঘোষণা দেন। সেই ফতোয়ার ভিত্তিতে পারমাণবিক অস্ত্র তৈরি, মজুত বা ব্যবহারকে পুরোপুরি নিষিদ্ধ করে ইরান। এখনও বহাল আছে খামেনির সেই নির্দেশ। ধর্মীয় দৃষ্টিভঙ্গি ছাড়াও পারমাণবিক বোমার বিরুদ্ধে অবস্থান নেয়ার পেছনে কৌশলগত কিছু কারণ আছে ইরানের। দেশটির শীর্ষ নেতারা বুঝে গেছেন শুধু বোমা থাকাই যথেষ্ট না, বরং কার্যকর প্রতিরোধ ব্যবস্থাই নিশ্চিত করতে পারে সত্যিকারের নিরাপত্তা। পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও তারা আমেরিকার চাপের সামনে নতি স্বীকার করে। রাশিয়ার বিশাল অস্ত্রভাণ্ডার থাকার পরেও ইউক্রেনকে বাগে আনতে হিমশিম খাচ্ছে। এসব কারণে নিউক্লিয়ার মিসাইলের বদলে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সাইবার প্রতিরক্ষা উন্নয়নে জোর দিচ্ছে তেহরান। হাতে নাতে মিলছে এর ফলও। ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে নিজেদের শক্তির প্রমাণ দিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তেহরান। ইরানের পারমাণবিক বোমা না বানানোর পেছনে যেসব কারণ আছে সেসব মেনে নিলেও প্রশ্ন থেকে যায়, তাহলে কেন তারা 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করছে? এর উত্তরে বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত পশ্চিমা শক্তির বিরুদ্ধে চাপ সৃষ্টির একটি কৌশল। উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মধ্য দিয়ে কূটনীতির টেবিলে আলোচনায় সুবিধাজনক অবস্থানে থাকতে চায় ইরান। অন্যদিকে ইসরায়েল ও সৌদির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার বিপরীতে দেশটি রক্ষা করছে আঞ্চলিক ভারসাম্য। তবে ইরান জানে পরমাণু অস্ত্র তৈরির সিদ্ধান্ত তেহরানের জন্য ডেকে আনবে কূটনৈতিক ও সামরিক বিপর্যয়। 1979 সালের আগে ইরানকে পরমাণু প্রযুক্তি দিয়েছিল খোদ যুক্তরাষ্ট্র, অথচ স্বার্থের বিরুদ্ধে যাওয়ার কারণে আজ সেই ইরানকেই হুমকি বলে মনে করে ওয়াশিংটন। ইসরায়েলের কাছে 400টি পারমাণবিক বোমা থাকতে পারে বলে ধারণা করা হয়। এমন পরিস্থিতিতে ইরান পারমাণবিক বোমা চায় না, কিন্তু ধরে রাখতে চায় বোমা বানানোর প্রযুক্তিগত সক্ষমতা। চাইলেই অল্প সময়ে পারমাণবিক অস্ত্র বানাতে পারে তেহরান। এই সম্ভাবনা সবসময়ই ইসরায়েল ও তার মিত্রদের রাখবে মারাত্মক চাপে। 4 বছরের বেশি সময় ধরে বলবৎ থাকা জরুরি অবস্থা অবশেষে তুলে নিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। বলা হচ্ছে ডিসেম্বর বা জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের স্বার্থেই এমন পদক্ষেপ। প্রশ্ন উঠেছে, অধিকার চাইলে নির্মম দমনপীড়নে তুলনাহীন আর সমালোচনা সহ্য করতে না পারা জান্তা সরকার কেন হুট করেই গাইছে নির্বাচনের গান? চরম আন্তর্জাতিক চাপে কোণঠাসা হয়েও পরিণতি তোয়াক্কা না করা হলাইন সরকারের এমন ঘোষণার পেছনে কি লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো চক্রান্ত? 2021 সালের 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানে অং সান সুচির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সেনাপ্রধান মিং অং হলাইন ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে চলছিল জরুরি অবস্থা।
তখন থেকেই বন্দি সূচি। তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি NLDর কার্যক্রম বলতে গেলে নিষিদ্ধ। চরম দমন পীড়নে অনেক শীর্ষ নেতার মৃত্যু হয়েছে কারাগারে। একই অবস্থা জান্তার বিরুদ্ধে অবস্থান নেওয়া অন্য রাজনৈতিক দলের। চরম আন্তর্জাতিক চাপ, এমনকি নিষেধাজ্ঞা অবরোধেও নত হয়নি, পিছু হটেননি জান্তা সরকারের একচ্ছত্র ক্ষমতায় থাকা হলাইন। 1948 সালে স্বাধীনতার পর থেকেই নিয়মিত বিরতিতে চলছে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের ঘৃণ্য প্রবণতা। হুট করে এত নমনীয় হয়ে জাতীয় নির্বাচনে রাজি হওয়ার কারণ কি? এর পেছনে কি লুকিয়ে আছে ক্ষমতা চিরস্থায়ী করার ভয়ঙ্কর কোনো চক্রান্ত? সরকারি মুখপাত্র জাও মিন তুন জানিয়েছেন, 6 মাসের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এজন্য প্রত্যাহার করা জরুরি অবস্থা কার্যকর হয়েছে 31 জুলাই বৃহস্পতিবার থেকে। টেলিভিশনে সামরিক সরকারের ফরমান প্রদর্শন করে জানানো হয়েছে, জাতীয় প্রতিরক্ষা নিরাপত্তা নিশ্চিত করে সবচেয়ে সুষ্ঠু গণতান্ত্রিক সাধারণ নির্বাচন সফলভাবে করে দৃষ্টান্ত স্থাপনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছে জাতীয় নিরাপত্তা ও শান্তি কমিশন। স্থানীয় দৈনিক পত্রিকা দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারে প্রেসিডেন্ট হলাইন বলেছেন, আগামী ডিসেম্বরে ব্যালটের মাধ্যমে মতামত দেওয়ার সুযোগ পাবেন বৈধ ভোটাররা। তিনি আরও জানান, প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছে সরকার। গণতন্ত্র প্রতিষ্ঠা আর জনগণের অধিকার ফিরিয়ে দিতে কাতর মিয়ানমার সরকারের একাধিক বিবৃতি আর অতি উৎসাহী তৎপরতা সন্দেহের চোখে দেখছেন বর্বর নির্যাতনের ভুক্তভোগী আর রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনকে খেলো বিষয়ে পরিণত করার নজির দেখেছে বিশ্ব। 2023 সালেও নির্বাচনের প্রতিশ্রুতি আলোর মুখ দেখেনি। 1990 থেকে 25 বছরের সামরিক শৃঙ্খলে বন্দী মিয়ানমারে 2015 সালে নির্বাচন হলে সরকারে আসে শান্তিতে নোবেল বিজয়ী নেত্রী সূচির NLD। 2 সন্তানের ব্রিটেনের নাগরিকত্ব থাকায় প্রেসিডেন্ট হতে পারেননি সূচি। বাধা 2008 সালে প্রণীত সামরিক সরকারের আইন, যেখানে আরো বলা আছে, পররাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রীর মতো সব গুরুত্বপূর্ণ পদ থাকবে সেনা প্রতিনিধি। সেনাবাহিনীর তীব্র বাধায় যা আর সংশোধন করা সম্ভব হয়নি। 2020 সালে সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টি USDP-কে হারিয়ে NLD টানা দ্বিতীয় মেয়াদে এলে পরের বছরই ঘটে অঘটন। বিশ্লেষকদের মতে পাহাড় সম বিতর্কের বোঝা কাঁধে নেয়া সরকারের অধীনে নির্বাচনী স্বচ্ছতা আর গ্রহণযোগ্যতার বিতর্ক এড়ানো অসম্ভব। রয়েছে সেনা মদদে রাজনৈতিক অস্থিরতা তৈরি, কারচুপি আর ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ। সীমিত স্বাধীনতা ভোগ করা গণমাধ্যমও নির্বাচনের খবর কতটা নির্ভয়ে জানাতে পারবে সে বিষয়ে রয়েছে প্রমাণিত অতীত। মুসলিম সহ সংখ্যালঘুদের ভোটাধিকার সীমিত করে চরম বৈষম্য চাপিয়ে দেয়ায় তাদের মতামতও ব্যালটে প্রতিফলিত হবে না বলেও আশঙ্কা রয়েছে। নির্বাচনী তোড়জোড়ের পেছনে ভিন্ন কারণে উঠে আসছে আলোচনায়। ক্ষমতা দখলের পরপরই রাজপথের বিক্ষোভ, চরম অভিযানে সামাল দেয়া গেলেও গত বছর গণতন্ত্রপন্থী আর নির্যাতিতদের সশস্ত্র প্রতিরোধ মোকাবেলা করতে গিয়ে বেকায়দায় পড়ে হলাইন সরকার। সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি আর তাং ন্যাশনাল লিবারেশন আর্মির সম্মিলিত জোট থ্রি ব্রাদার্স অ্যালায়েন্সের প্রতিরোধে নজিরবিহীন ক্ষয়ক্ষতি নিয়ে পিছু হটে সরকারি বাহিনী। হাতছাড়া হয় বিস্তীর্ণ ভূখণ্ড। এমন ঘোলাটে অবস্থায় নতুন আইন করেছে জান্তা সরকার, যেখানে বলা আছে নির্বাচন নিয়ে প্রশ্ন তুললে বা বিতর্ক করার চেষ্টা করলে হবে 10 বছরের জেল। ধারণা করা হচ্ছে নির্বাচনী ঘোষণা আইওয়াস ছাড়া আর কিছুই না। সরকার চালানোর সুতা বা চাবি হাতছাড়া করবেন না হলাইন। নির্বাচন হোক বা না হোক, ফলাফল যাই হোক, প্রেসিডেন্ট বা সেনাপ্রধান পদেই বহাল থেকে ক্ষমতা কুক্ষিগত করে রাখবেন প্রবল প্রতাপশালী এই নেতা।